প্রথমে হচ্ছে আমরা আজকে নতুন অধ্যায় শুরু করবো, কারণ ওই দিন জ্যামিতি আমার শেষ হয়েছিল অনু 2.1টা রিভিশনে যাব। আমি হচ্ছে আমার যেগুলো কঠিন মনে হবে আমি ওগুলো করে দিব। 1 নাম্বারটা করে দিব। এখানে বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার এত % এবং খুচরা বিক্রেতার এত % লাভ হয়। খেয়াল করো, এর আগে থাকে হচ্ছে উৎপাদনকারী, উৎপাদন অর্থাৎ কলকারখানা থাকে, এরপরে থাকে পাইকারি, তারপরে থাকে খুচরা। এই তিনজন আর কি আমাদের কাছে, পরে আমরা ক্রেতা থাকি, পরে যারা থাকি তারা হচ্ছে ক্রেতা। খুচরা থেকে আমরা ক্রেতা পাই। তাহলে উৎপাদনকারী থেকে পাইকারি থেকে খুচরা, খুচরা থেকে ক্রেতা। এখন এদের মধ্যে একটা সম্পর্ক থাকে, সেটা হচ্ছে এর হয়তো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য যে কোনো একটা, দুইটা থাকবে। একটা হচ্ছে ক্রয় মূল্য, উৎপাদন খরচ, এটাকে বলে উৎপাদন খরচ, এবং ক্রয় মূল্য। এখানে থাকবে বিক্রয় মূল্য, এবং এখানে থাকবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এই ব্যক্তির ক্রয় মূল্য বিক্রয় মূল্য থাকবে, এই ব্যক্তির কি থাকবে, শুধু ক্রয় মূল্য থাকবে। এ তো আর বিক্রি করবে না। তাহলে এটা উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্য, এই দুইটার মধ্যে একটা ওর সাথে মিলে যাবে। এখানে যদি উৎপাদন খরচ, যেটা খরচ, আর বিক্রয় মূল্য, এখানে তো ক্রয় মূল্য থাকবে না, ওই তো উৎপাদন করবে, তাহলে বিক্রয় মূল্য, এইখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য থাকবে, বিক্রয় মূল্য। এখন এইখানের বিক্রয় মূল্যটা এইখানের একটা মূল্যের সমান হবে, কার সমান হবে, ক্রয় মূল্যের সমান হবে। আবার এইখানের বিক্রয় মূল্যটা এইখানের ক্রয় মূল্যের সমান হবে, এইখানের বিক্রয় মূল্যটা এইখানের ক্রয় মূল্যের সমান হবে। এদের এই চারটা ধাপে সম্পর্ক হলো একটা, একজনের ক্রয় মূল্য বিক্রয় মূল্য, আরেকজনের ক্রয় মূল্য, একজনের বিক্রয় মূল্য, আরেকজনের ক্রয় মূল্য, একজনের বিক্রয় মূল্য, আরেকজনের ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্যটা আগে থাকবে, ক্রয় মূল্যটা পরে। এখন এখানে বলছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। একজন 20% লাভ করে, একজন 20% লাভ করে। এখন আমার এখানে একটা টাকা দেয়া আছে, তোমার প্রথমে দেখতে হবে এই টাকাটা কার। এই টাকা যেটা দেয়া আছে এটা হচ্ছে খুচরা বিক্রেতার। এই টাকাটা কার দেয়া আছে, খুচরা বিক্রেতার টাকাটা দেয়া আছে। তাহলে এই টাকাটা কার দেয়া আছে, খুচরা বিক্রেতার। তাহলে এটা 1 নাম্বার, খুচরা বিক্রেতার একই লাইনে লিখতে পারি আমরা, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে, এই লাইনটা তো আমাদের মুখস্থ বিদ্যা। 100 টাকা হলে লাভ করছে না ক্ষতি করছে, কমা দিবা, কমা দিয়ে নিচে চলে আসবা। 20% লাভ করছে, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% লাভে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত, 100 যোগ 20 টাকা, ইকুয়াল টু কত, 120 টাকা। এখন খুচরা বিক্রেতার কি মূল্যটা দেয়া ছিল, বিক্রয় মূল্যটা দেয়া ছিল। তাহলে লিখব এখানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য সমান কত টাকা, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান কত, 100/120 টাকা। অতএব বিক্রয় মূল্য 576 এত টাকা হলে ক্রয় মূল্য সমান কত, 100 গুণ 576/12। এটা কাটা, 2 5 2 10, 6 2 12। যাতে ক্যালকুলেটর আছে ক্যালকুলেটর একবারে করবা। 6 নং 54, 6 নং 54, 6 36। কিন্তু ভালো যারা আছো, আমি যাতে ক্যালকুলেটর ইউজ করতে দিইনি তারা ইউজ করো না, ভাগ্য না, আমি দেখতেছি না, আমি কিন্তু ঠিকই দেখতেছি। 35 0 হাতে 3, 45 আর 3 48, তাহলে কত, 480 টাকা। তাহলে বিক্রয় করছিল কত টাকা, ক্রয় মূল্য কত ছিল, 480 টাকা ছিল। এখন এখানে খুচরা বিক্রেতা আগে আসছে, খুচরা বিক্রেতার কোন মূল্যটা পাইকারি বিক্রেতার সমান হবে, খুচরা বিক্রেতার, এখানে তো বিক্রয় মূল্য বের করছি। আমরা জানি খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যের সমান। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইকুয়াল টু 480 টাকা। খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। এখানে যেহেতু খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য বের করছি, তাহলে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা থাকবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, খুচরা বিক্রেতার, এখানে তো ক্রয় মূল্য ছিল, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান হবে। খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান হবে। অতএব পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, তাহলে আবার দেখো লেখাটা কি লিখছে, আমরা জানি খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যের সমান। অতএব পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা কত হবে? 480 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করতে বলছে। আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা হলে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য, 20% ক্ষতিতে বিক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? 100 বিয়োগ 20 টাকা ইকুয়াল টু কত? 80 টাকা। এখানে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য সমান কত টাকা? 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/80 টাকা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্যটা কত হবে? এটা গুণ 480/80, বিক্রয় মূল্য 480। তো এ বেটাও তো লাভ করছিল, বেটা ক্ষতি করেনি। আমি লাভ ক্ষতি লিখছি কে? 20% লাভে বিক্রয় মূল্য এত সমান কত? 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 120। তাহলে এটা কেটে যায়, 12 4 12 48, তাহলে কত টাকা হবে? 400 টাকা। এটা ছিল নাম্বার অফ 1। 1 নাম্বার অঙ্কটা আমি করে দিছি। 2 নাম্বারটা তোমরা পারবা, আমি 3 নাম্বারটা করে দিই। 2 নাম্বারটা সেম এরকমই। না পারলে আমি করে দেবো কালকে। 3 নাম্বারে যাব। 3 নাম্বারে বলছে এত টাকায় 10টি দরে এবং এত টাকা, এই দরে থাকলেই আমার একটির মূল্য আগে বের করতে হবে। 2বার কলা ক্রয় করছে, একবার হচ্ছে 10টি আর একবার 15টি। তাহলে 3 নাম্বার, 10টি কলার ক্রয় মূল্য, 10টি কলার ক্রয় মূল্য কত? 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য ইকুয়াল টু কত হবে? 30/10 টাকা ইকুয়াল টু কত? 3 টাকা। আবার 15টি কিনছিল, 15টি কলার ক্রয় মূল্য ইজ ইকুয়াল টু 30 টাকা। অতএব একটি কলার ক্রয় মূল্য সমান 30/15 টাকা ইকুয়াল টু 15 2 30। অতএব 1+1 বা 2টি কলার ক্রয় মূল্য, 2টি কলার ক্রয় মূল্য 1/1 বা 2টি কলার ক্রয় মূল্য সমান 3+2 এত টাকা সমান কত?
5 টাকা। এটা হচ্ছে 1 বা 2টি কলার ক্রয় মূল্য কত টাকা? 5 টাকা। তারপর আবার বিক্রয় করছে কতটি ধরে? 5টি করে। তাহলে 2টি ক্রয় মূল্য পেলাম। তাহলে এখন আমি বিক্রয় মূল্য যেটা বের করবো ওইটার কয়টা বিক্রয় মূল্য বের করবো? 2টার বিক্রয় মূল্য বের করবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখন বা এখানে 12টি কলার, এখানে না দিয়ে আবার দাও, আবার 12টি কলার বিক্রয় মূল্য ইজ ইকুয়াল টু কত টাকা হবে? 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা হবে। আমি 2টার বের করবো, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, যেহেতু এখানে 2টা বের করছিলাম। 30/12 টাকা, অতএব 2টি কলার বিক্রয় মূল্য ইকুয়াল টু 30 গুণ 2/12, 6 ভিতর যে 5 সমান কত? 5 টাকা। যেহেতু ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না। যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা সমান, সুতরাং লাভ বা ক্ষতি কি করবে না? কোনো কিছুই হবে না। তোমরা হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত করবা। এইচডব্লিউ থাকবে গণিতের 1 থেকে 6 করবা, তারপর যে সমস্যা থাকে আমি ওটা সলভ করে দিব। আমরা আজকে অ্যাক্টিভটা করা আর অ্যাক্টিভটা করব না, মোটামুটি আমার মনে হয় অনেকটা ধারণা চলে আসছে। অ্যাক্টিভ যেগুলো আছে, অ্যাক্টিভের এখানে নাম্বার অফ 1 আজকের ফেলার আর ইউজড on different occasion, এটা অ্যাক্টিভে নিতে বলছে। এখন যেহেতু এটা অ্যাক্টিভে নিতে বলছে, তাহলে অ্যাক্টিভ আমার 2 প্রকার থাকবে। প্রথমেই বলছে একটা সহজ থাকে, একটা কঠিন থাকে। এটা সহজে না কঠিনে আপনারা ধারণা করতে পারো? তোমরা চিন্তা করো তো, এটা সহজ না কঠিন? আমার মনে হয় মাথার ভিতরে একটু চলে আসছে, কারণ এখানে বাই নাই। যদি বাই না থাকে তাহলে অবশ্যই কঠিনে আছে। তাহলে তোমার কাজ হচ্ছে তুমি ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখে নিবা বাই। এই কাজটা করছে কারা? ফ্লোর আর ইউজ। ফুল ব্যবহার করা হয় বিভিন্ন অকেশনে। ফুলটা ব্যবহার করে বনের কোনো প্রাণী না, মানুষরা ব্যবহার করে, আমরা ব্যবহার করি। তাহলে এখানে আস অবজেক্ট আসবে, আস। তাহলে এখন তুমি এটা ইজিলি করতে পারবা। ধরো বাই আস এখানে ছিল না, আমরা পেন্সিল দিয়ে লিখে নিলাম। তাহলে প্রথমে আমরা অবজেক্টে সাবজেক্ট করলাম। হেল্পিং ভার্বের পরিবর্তনে অ্যামিজার থাকলে অ্যামিজার তুলে দিব, মূল ভার্বে কি করব? প্রেজেন্ট ফর্ম লিখবো। তাহলে এটার প্রেজেন্ট ফর্ম লিখি উই ইউজ, তাহলে উই ইউজড, তারপর সাবজেক্টকে অবজেক্ট করব, বাকি অংশ তো পড়ে। উই ইউজড ফেলোয়ার অন, বাকি অংশ লিখে দিচ্ছি, ডিফারেন্ট অকেশন। তাহলে দেখো আবার এই প্রশ্নটা হলো কঠিনে ছিল অ্যাক্টিভের, এই জন্য পেন্সিলতে আমরা বাই আস লিখে নিলাম। অবজেক্টের সাবজেক্ট করলাম উই, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো, কারণ অ্যামিজার থাকলে অ্যামিজার তুলে দিতে হয়, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হয় ইউজ ফ্লার্স অন ডিফারেন্ট অকেশন। তারপরে আমরা যেটা করব, এটা তো আমরা মোটামুটি এখন বুঝলাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে দুই নাম্বারটা,
he is called a friend of হিউম্যানিটি এটা অ্যাক্টিভে নিতে হবে। এখন অ্যাক্টিভে নিতে হলে তোমার এখানে কি বাই আছে? নাই। আমার অ্যাক্টিভ দুইভাবে থাকবে, একটা বাই থাকবে, একটা বাই থাকবে না। এখানে বাই নাই, বাই না থাকলে তোমার কাজ হচ্ছে এটাকে বাই লাগানো। পেন্সিল দিয়ে লিখে নিব, বাই লাগাইলাম। হি ইজ কল্ড, সে ডাকে, এ ফ্রেন্ড অফ মানবতার বন্ধু বলে তাকে ডাকা হয়। তাহলে বাই কারা ডাকে? আস, আমরা ডাকি, কারণ পশু পাখি তো আর ডাকবে না। তাহলে বাই আস, তাহলে এটার আমরা কি দিতে পারি? উই আনলাম, ইজ আছে, আমি যার থাকলে এটা তুলে দেবো, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো। উই কল্ড, সাবজেক্ট অবজেক্ট লিখবো, হি কল্ড হিম এ ফ্রেন্ড, বাকি অংশটা পরে লিখে দাও, ফ্রেন্ড অফ হিউম্যানিটি। ক্লিয়ার? আমার মনে হয় এখন ক্লিয়ার। এখন সবার আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরে আমরা যাব হচ্ছে important roles is play, and important roles is play। 3 নাম্বার, an important role is played, an important role is played by trees, এটা হচ্ছে অ্যাক্টিভ। বাই ট্রিস অ্যাক্টিভ আছে। অ্যাক্টিভ থেকে আমরা যখন অ্যাক্টিভে যেতে বলবো তখন আমার দুইটা দেখতে হবে, একটা বাই থাকবে, একটা বাই থাকবে না। এই কথাটা মনে রাখতে হবে, এখানে বাই আছে। তাহলে একদম সহজ, তাহলে আমার কোনো কাজ নাই। তাহলে অবজেক্টে সাবজেক্ট করো, তাহলে ট্রিস হচ্ছে সাবজেক্ট, ট্রিস। এখানে আমি যার আছে, আমি যার থাকলে তুলে দাও, মূল ভাবে প্রেজেন্ট ফর্ম রাখো। ট্রি প্লেস ইজ বাই ইজ হবে কিনা এটা দেখতে হবে না, কারণ অনেকগুলো বলছে এখানে। ট্রি প্লেস an important role, tree plays an important role। এটা ছিল হচ্ছে 3 নাম্বারটা। আমরা আর একটা করে আমরা অ্যাক্টিভটা শেষ করে দিব, আর করবো না। খালি এরপরে যে শীটটা আছে ওই শীটটা কমপ্লিট করতে হবে। শীটটা এখনও দিতে পারিনি। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, ভেরি ইম্পর্টেন্ট একটা, এটা প্রায় দেখি যা আসে পরীক্ষায়। 4 নাম্বার, কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট। এটা অ্যাক্টিভে নিতে হবে। এখন এটা যদি অ্যাক্টিভে নিতে হয় তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভে থাকলেই তুমি আগে দেখবা যে বাই আছে কি নাই। এখানে বাই নাই, বাই যদি না থাকে আমরা বাই দিব। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড তো ভার্ব, ইনভেন্টেড আবিষ্কার করা, কম্পিউটার আবিষ্কার করে। এই আবিষ্কার করা কাজটা কারা করে? বিজ্ঞানীরা। তাহলে সায়েন্টিস্ট, SCIENTIST, সায়েন্টিস্ট। তাহলে বাই সায়েন্টিস্ট, তাহলে অবজেক্টকে এখানে সায়েন্টিস্ট অবজেক্ট, SCIENTIST, সায়েন্টিস্ট। ওয়াজ বা ওয়ার্ড থাকলে ওয়াজ ওয়ার্ড তুলে দিব, কিন্তু এখানে ওয়াজ বা ওয়ার্ড নেই, সাথে একটা নট আছে, খালি ওয়াজটা তুলে দিব। তার মানে নটটা লিখতে হবে। এখন নটটা শুধু কখনো বসে না, নটটা একা কখনো বসতে পারে না। পৃথিবীতে একটাই ওয়ার্ড আছে নট, যে একা বসবে না। যদি এখানে খালি ওয়াজ থাকতো তাহলে আমি এটা পাস্ট ফর্ম লিখে দিতাম, কিন্তু নট যেহেতু আছে তাহলে আমি পাস্ট ফর্ম লিখতে পারবো না। আমার নটের জন্য ডু ডাজ ডিড যে কোনো একটা আনতে হবে। এখন ওয়াজ মানে কি পাস্ট টেন্সে, তার মানে আমার ডিড নট আসবে। সায়েন্টিস্ট ডিড নট, তখন আর এটা পাস্ট ফর্ম হবে না, এটা তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। ইনভেন্টেড কম্পিউটার ওভারনাইট। দেখো ভালো করে দেখো একটু, এটা বুঝো কিনা। এটা বুঝলে তোমার কঠিনটা আমরা শেষ করে ফেলতে পারলাম। কম্পিউটার ওয়াজ নট ইনভেন্টেড ওভারনাইট, কম্পিউটার রাতারাতি আবিষ্কৃত হয় না বাই সায়েন্টিস্ট। এখন আমি এখানে অবজেক্ট তো পেলাম, সায়েন্টিস্ট অবজেক্ট লিখলাম। এখন ওয়াজ নট যদি থাকে বা ওয়ার নট যদি থাকে, আমি ওয়াজ বা ওয়ার তুলে দিতে পারি, কিন্তু নটটা কখনো তুলতে পারি না। এই জন্য এই পাস্ট ফর্মটা আমার কি করতে হয়, পাস্ট ফর্ম যেহেতু ওয়াজটা আছে এই জন্য নটটা কখনো একাও বসতে পারে না, ওর অবশ্যই হেল্পিং ভার্ব লাগবেই। এই জন্য ওয়াজের জন্য এটা ডিড নট আসছে, এটা প্রেজেন্ট ফর্ম হবে। বাস
ক্লিয়ার? আমার মনে হয় শেষ। এবার অ্যাক্টিভে কোনো সমস্যা থাকলে তোমরা লিখে আমাকে দিতে পারো, বইতে যেগুলো আছে একটু চর্চা করতে পারো। আমরা সমাজে যাব, সমাজে আজকে আমাদের অধ্যায়টা শেষ হবে। 57 পৃষ্ঠা পড়তেছিলাম, তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রভাব আর ইলেকট্রন মেইলটা পড়ছিলাম। আজকে আমরা শেষ করবো এটা। ইলেকট্রনিক কমার্স সংক্ষেপে বলা হয় ই কমার্স। এই পদ্ধতিতে অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন হয়, অর্থাৎ অনলাইনে যে পণ্য ক্রয় বিক্রয় হয় ওটা হচ্ছে কি ইলেকট্রনিক কমার্স। ফেসবুক ও টুইটারের সাহায্যে খুব সহজে দেশে বা বিদেশে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ ও বন্ধুত্ব সৃষ্টি এবং মতামত ও ছবি বিনিময় করা যায়। ফেসবুক তো অনেক জনপ্রিয় এখন, আমার থেকে তোমরাই ভালো বুঝবে এটা। আধুনিক বিশ্বে এটি সামাজিক যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে প্রমাণিত হয়েছে, আর দিনে দিনে এর গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই দুইটা প্যারা পড়বা, মুখস্থ করতে হবে। পরের প্যারাতে চলে যাও, বিশ্বায়ন এবং সামাজিকরণের প্রক্রিয়া। বিশ্বায়ন এবং সামাজিকরণ প্রক্রিয়াটা আমরা নিচের প্যারাটা, উপরে প্যারাটা পড়া লাগবে না, নিচের প্যারাটাতে চলে যাবা। শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব অনেক, বিশেষ করে বৈশ্বিক সামাজিকরণের ফলে আমরা এখন বিশ্ব সমাজের সাথে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি। আমরা বিশ্বের বহু দেশের সমাজ ও সংস্কৃতির সাথে পরস্পর ভাব বিনিময় করছি, বিভিন্ন ক্ষেত্রে একে অন্যের সহযোগিতা পাচ্ছি। আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃত ইংরেজি ভাষা জানা থাকলে এখন ভাষাগত প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্বের সকলের কাছাকাছি যাওয়া যায়। গণমাধ্যম ও তথ্য প্রযুক্তির উন্নয়নে স্যাটেলাইট যোগাযোগের ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসে পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করেছে। যেমন আমরা ঘরে বসেই প্রত্যেক দিনে খবর পাচ্ছি যে কোন দেশে কত পরিমাণ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, কত মারা যাচ্ছে, আমাদের লকডাউনের অবস্থা কী, অন্য অন্য দেশের লকডাউনের অবস্থা কী। গণমাধ্যম এবং তথ্য প্রযুক্তি উন্নয়ন স্যাটেলাইট ব্যবস্থার মাধ্যমে মানুষ আজ ঘরে বসে পৃথিবীর নানা অভিজ্ঞতা অর্জন করছে। প্রত্যেককে নিজেকে একজন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলে নিজের এবং সামাজিক উন্নয়নে ঘটাতে সক্ষম হচ্ছে। তাই ব্যক্তির সামাজিকরণ বিশ্বায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী প্রভাব বিস্তারে সক্ষম হয়েছে, যা মানুষের জীবন পাল্টে দিচ্ছে। ওটা ছিল সমাজ। তাহলে সমাজের ওই 3টা প্রশ্ন হলো, একটা ছোট 1 লাইনের, পরেরটা টুইটার এবং ফেসবুক, আর এই লাস্টের প্রশ্নটা। আমরা পার্ট 3-এ যাব, ধর্মের পঞ্চম অধ্যায়ের পার্ট 3, পরিচয়টা। হযরত ঈসা আলাইহিস সালামের পরিচয়। মানুষের মুক্তির পয়গাম নিয়ে মহান আল্লাহর পক্ষ থেকে যেসব নবী ও রাসূল আগমন করেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তাদের অন্যতম। ফিলিস্তিনের বাইথেলাম মানে বেথেলাম, যেটা রাজধানী এখন ফিলিস্তিনের, বেথেলাম নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার মাতার নাম মরিয়ম বিনতে হান্না বিনতে ফাখুজ। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে পিতা ছাড়াই জন্মগ্রহণ করেন। তার জন্মের সাল হতেই খ্রিস্টাব্দ গণনা করা হয়। পবিত্র কোরআনে তাকে মাসিহ ইবনে মারিয়ম, কালিমুল্লাহ ও রুহুল্লাহ ইত্যাদি ভিন্ন ভিন্ন নামে অভিহিত করা হয়েছে। তার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়। এই যে ঈসা আলাইহিস সালাম, এটা হচ্ছে খ্রিস্টানরা ভাবে যে এটা হচ্ছে আল্লাহর পুত্র। যেহেতু ওর বাবা ছিল না, এই জন্য বাবা আল্লাহর পুত্র, এবং ওরা একেই কি করে, উপাসনা করে খ্রিস্টানরা। মুজিজিয়া মানে অলৌকিক ক্ষমতা। আল্লাহ তাআলা তাকে মুজিজিয়া দান করেন। তিনি দোলনায় থাকা অবস্থায় বাক শক্তি লাভ করেন। আল্লাহ তাআলা মুজিজা হিসাবে তাকে মৃতকে জীবিত করা, জন্মান্ধকে চক্ষু দান করা, কুষ্ঠরোগীকে আরোগ্য করার শক্তি দান করেন। তিনি আল্লাহর হুকুমে মাটির তৈরি পাখিকে ফুৎপাত দিয়ে জ্যান্ত বানিয়ে ফেলতেন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য মাটি দ্বারা একটি পাখি আকৃতি তৈরি করব, অতঃপর তাতে ফুৎকার দেবে, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ এবং কুষ্ঠ ব্যাধিগ্রস্তদের নিরাময় করব এবং আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করব। এই 2 প্যারাটা পড়বা, পড়ে লিখতে তো অবশ্যই হবে। বিজ্ঞান, আমরা বিজ্ঞান যেটা পড়তেছিলাম 13 অধ্যায় পড়তেছিলাম। আমরা ভিটামিন পড়ছিলাম, ভিটামিন এ পড়ছিলাম, ভিটামিন সির অভাবজনিত রোগগুলো পড়ছিলাম। এরপর আমরা 2টা পড়বো, পরে একটা ডিপটা বাদ দেবো, 2টা পরে পড়বো। ভিটামিন ই পড়বো, ভিটামিন ই এবং ভিটামিন কে, ভিটামিন ই এবং ভিটামিন কে এবং অভাবজনিত রোগেদের। ভিটামিন ই, ভোজ্য তেলে ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস
খাদ্যদানা, যকৃৎ, মাছ, মাংসের চর্বিতে ভিটামিন ই থাকে। ভিটামিন ই কোষ গঠনে সহায়তা করে, শরীরের কিছু ক্রিয়া বিক্রিয়া অংশগ্রহণ করে। খুব কম ক্ষেত্রে ভিটামিন ই এর অভাব ঘটে এবং এর অভাবজনিত লক্ষণও কম। ভিটামিন কে সবুজ রঙের শাকসবজি, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল এবং যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। দেহে ভিটামিন কে প্রথমবিন নামক প্রোটিন তৈরি করে। প্রথমবিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। অভাবজনিত রোগ, যকৃৎ থেকে পিত্তরস নিঃসৃত হয়। পিত্তরস নিঃসরণের অসুবিধা হলে ভিটামিন কে এর শোষণ কমে যায়। ভিটামিন কে এর অভাবে ত্বকের নিচে ও দেহ অভ্যন্তরে যে রোগ হয় তা বন্ধ করার ব্যবস্থা না নিলে রোগী মারা যেতে পারে। এই ভিটামিনের অভাবে অপারেশন রোগীর রক্তক্ষরণ সহজে বন্ধ হতে চায় না, এতে রোগীর জীবনের নাশের আশঙ্কা বেশি থাকে। এটা ছিল বিজ্ঞানের। এই প্রশ্নগুলো পড়বা, পড়ে লিখে আমাকে সেন্ড করবা।